আমিন। জিনা, আবার বলছি, জিনা থেকে বাঁচতে হবে, অন্যথায় কলবে নূর আসবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। কোথায় ছিলাম ভাই বলেন? 1 নাম্বার কি ছিল? শিরক। 2 নাম্বার রিবা, সুদ। ওইটা বলতে গিয়ে হাদিসটা কথা বলেছিলাম। এই সুদটা কি এখন বেশি না কম? এখন সুদ মানুষ খাচ্ছে, যুক্তিও দিচ্ছে যে এই যুগে এখন সুদ না খাইলে কি চলে। একদিন একটা মসজিদে বয়ান করছিলাম, তো মসজিদে বয়ানের মাঝখানে একজন দাঁড়ায় গেল। দাঁড়ায় আমাকে বলছে যে ওস্তাদ, হুজুর বুঝলাম আপনার সব কথা ঠিক আছে, এখন আমার 1 লাখ টাকা ধার লাগবে, আমি কোত্থেকে নিব? বলেন আসলে উত্তর দিবেন কি? হ্যাঁ, সুদের ক্ষতিকর বিষয়গুলো যেমন বলতে হবে, সুদবিহীন ব্যাংকিং সিস্টেম এবং অর্থনৈতিক ব্যবস্থাও তো চালু করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যাকাত। সেটা কি? যাকাত, সাদাকা এবং কর্জে হাসানা। এগুলো তো চালু করছি না আমরা শুধু কথা বলছি তাত্ত্বিক যে সুদ হারাম। আমিও তো অনেক জায়গায় বলছি, কারণ বলতে হচ্ছে না, আপনার জানাতে তো হবে। সুদের পাপের সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে মায়ের সাথে জিনা করা, সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। একটা হাদিস বুখারীতে এরকমও আসছে, বুখারীতে কি তিরমিজিতে, আমি রেফারেন্সটা ভুলে যাচ্ছি, তবে হাদিসটা সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে যেন 36 বার জিনা করল। আর আপনারা তো জানেন, এটা আমার বলার দরকার নাই। 4 শ্রেণীর মানুষকে নবীজি অভিশাপ দিয়েছেন, যে নিজে খায়, তারপরে যে সুদ দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে। আমি বলতে যাচ্ছি, আইয়ামে জাহিলিয়াতে এই সুদটা ছিল, আমাদের এই বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই। বাংলাদেশ একটা কান্ট্রি হিসেবে চিন্তা করবেন না, আপনি গ্লোবালি চিন্তা করবেন। কারণ এখন একটা দেশ স্বতন্ত্রভাবে চলতে পারে না, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনাকে ডিল করতে হবে, IMF এর সাথে। আমি যদি প্রেসিডেন্ট হই, তা আমাকে করতে হবে, আপনি হলে আপনাকে করতে হবে। তো কথা বলে তো শুধু কথা বলে লাভ নাই। আপনার বিকল্পটা কি? আসলে বিকল্প ব্যবস্থাটা কি? এটা তো মূল কথা। ইকোনমিক্স নিয়ে কতগুলো কিতাব আছে এখানে, ইসলামিক ইকোনমিক্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি, বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার সবচাইতে আমার উম্মতের উপর ভয়াবহ ফিতনা হচ্ছে মসিহুদ দাজ্জাল। কি নাম বলেন? এখন আপনি আমাকে মাদ্রাসার পুরো সিলেবাসে, কন্টেন্টে আমাকে দাজ্জাল নিয়ে একটা ফ্যাকাল্টি দেখান, আছে? কয়টা কিতাব আছে? সবচেয়ে ভয়াবহ ফিতনা, নবীর মুখে, নিজের মুখে বলা, সবচেয়ে ভয়াবহ। এর চেয়ে ভয়াবহ কোনো ফিতনা আসে নাই, আসবেও না। তো এখন আপনি আমাকে বলেন যে এই ফিতনা সংক্রান্ত কতগুলো কিতাব আপনার কাছে আছে বাসায়, বলেন? তাহলে গ্যাপস আছে না আমাদের মধ্যে? গ্যাপস ফিল আপ করতে হবে। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে গ্যাপসটা ফিল আপ করা। তো এই রিবার সমস্যাটা এখনো আছে। আল্লাহ পাক আমাদেরকে রিবা মুক্ত জিন্দেগি দান করেন, আমিন। এবং আমি রিকোয়েস্ট করব বিনয়ের সাথে যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, শুধু একটা কাজ করেন না, একটা কাজ 1টা বছর করেই দেখেন না কি হয়। প্রত্যেকটা মুসলিম, অমুসলিমদের কথা বলছেন, যেহেতু এটা খিলাফা স্টেট না, সেহেতু অমুসলিমরা এখানে জিজিয়া দিবে না। খিলাফা স্টেটে অমুসলিমরা জিজিয়া দেয়, এটা তো খিলাফা স্টেট না, এটা তো ডেমোক্রেটিক স্টেট এবং সেকুলার স্টেট। শুধু মুসলিমদের কাছ থেকে যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়েছে জাকাত দেওয়ার, সবার কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক জাকাত নেন, দেখেন না অর্থনীতি সচল হয় না? 1টা বছর নিয়ে দেখেন না কি হয়। কেউ এই উদ্যোগ গ্রহণ করতে পারতেছে না। কেন হচ্ছে না আমরা বুঝতে পারতেছি না। কর্জে হাসানার NGO চালু করা যায়। আমরা অনেক সংগঠন করছি, সোশ্যাল, অরাজনৈতিক ইত্যাদি, রাজনৈতিক। আমরা ইকোনমিক NGO খুব একটা করতে পারছি না। কিন্তু এই জায়গাগুলো দখল করে ফেলছে, দেখেন কারা কারা, নাম বলতে চাচ্ছি না। এবং যারা দখল করছে তারা কিন্তু এখন রাষ্ট্রের অনেক বড় বড় জায়গায় হস্তক্ষেপ করতেছে। ইভেন ট্রান্সজেন্ডারের মধ্যে ইস্যু কিন্তু তারাই ঢুকাই দিচ্ছে ভিতরে, ঢুকায় নাই? উত্তরবঙ্গ জুড়ে, পুরো উত্তরবঙ্গ ঘুরে আসেন, দেখেন কাদের তৎপরতা বেশি। নীলফামারীতে সফর করে দেখলাম যে ওখানে একটা গ্রামের মধ্যে 24টা NGO কাজ করতেছে, শুধুই সব। তারপরে মানুষ তামাক চাষ করে খাচ্ছে। একটা দল দাবি করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও আরো নাকি নবী আসতে পারেন, নাউযুবিল্লাহ। এবং ওই যে মির্জা গোলাম আহমেদও তাদের অন্তর্ভুক্ত। মানুষ ওই দলের নাম লেখাচ্ছে চাকরির জন্য, ব্যবসা করতেছে তারা দেশের মধ্যে। আরে ভাই, শুধুমাত্র তাত্ত্বিক কথাবার্তা না, আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী। শুধু ইলম অর্জন তো একটা বেসিক জিনিস, এই বেসিকটাই এখনো হচ্ছে না আমাদের। ইলম অর্জনটা বেসিক জিনিস, এটাই হচ্ছে না। এরপরে আপনার অর্থনীতি সমৃদ্ধ করা, সংস্কার করা, সমাজ সংস্কার করা, রাজনৈতিক অঙ্গনগুলোর মধ্যে যে অরাজকতা, এগুলোকে সংস্কার করা, কত কাজ আমাদের। কিন্তু আমরা কিন্তু একটা জায়গাতেও স্থির নাই। ইভেন একটা মাসালাতেও আমরা এক জায়গায় আসতে পারতেছি না, ঐক্যবদ্ধ হতে পারতেছি না। আমরা খুবই ব্যাকডেটেড চিন্তা করতেছি এই জায়গাতে।
অথচ আমাদের উচিত ছিল এই প্রবলেমগুলোকে আরও 30-40 বছর আগেই সলভ করা। তাহলে এখন হয়তো আপনি ভালো কিছু পেতেন। আমাকে একটা প্রতিষ্ঠান দেখান যেখানে নুরানি থেকে নিয়ে, মানে নুরানি থেকে দাওরা বা ক্লাস নার্সারি থেকে মাস্টার্স এরকম সিলসিলায় ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে একটা সিলেবাস মেনটেন করে পড়ানো হচ্ছে। আমাকে কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলেন, আমি ওখানে আমার মেয়েকে ভর্তি করাবো। আমাকে দেন, রেডিমেড দেন, আমার ছেলেকে ভর্তি করাবো। আমরা ফিকির করতেছি না। এটা হওয়া উচিত ছিল বিগত 30 বছর আগেই। আমি আপনাদেরকে বলি যে প্রকাশনা সংস্থার ভাইরা আছেন অনেকে এখানে। ধরেন আমাদের রংপুরের কোনো ভাই আপনাদেরকে পুরো 1 বিঘা জমি দিল, বা ধরেন 5 বিঘা জমি দিয়ে দিল, ঠিক আছে? আর আমরা সবাই মিলে দেশবাসীর কাছ থেকে টাকা কালেক্ট করে একটা কনস্ট্রাকশন দাঁড় করে প্রতিষ্ঠান দাঁড় করালাম, একেবারে অনার্স, মানে নুরানি থেকে নিয়ে, মানে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স এরকম ফ্যাকাল্টি আর কি করলাম। এখন ভাই আপনারা যারা বই প্রকাশ করতেছেন, আমাকে কি আপনারা বই দিতে পারবেন? প্রত্যেকটা ক্লাসে আমি কোন কোন বই পড়াবো পারবেন? আমাকে কি সিলেবাস দিতে পারবেন? কথা বলেন। প্লে গ্রুপে কোন কোন বই পড়াবো আমাকে দেন, নার্সারিতে দেন, STD 1-এ দেন, 2-তে দেন, 3-তে দেন, 5-এ দেন। এভাবে আপনি আমাকে ক্লাস 10 পর্যন্ত দেন। তারপরে কি আপনি আমাকে অনার্স মাস্টার্স এই ফ্যাকাল্টিগুলো আলাদা আলাদা, এগুলো কি ইউনিভার্সিটি আদলে আপনি কি আমাকে সাজা দিতে পারবেন? আমরা জায়গা দিব, টাকা দিব, প্রতিষ্ঠান করে দিব। প্রকাশনা সংস্থা থেকে কি আমরা এতটুকু পেতে পারি?